শান্তিপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে যে মানুষের কথা বলারও সেখানে অধিকার রয়েছে, মিছিল করবার অধিকার রয়েছে। সেই জন্য আমরা সমস্ত জায়গায় যাতে পৌঁছে যায় মিছিলটাকে যাতে আমরা সফল করতে পারি, কর্মচারীদের প্রতিনিধি হয়ে রাজপথে আমরা মিছিল সংগঠিত করবো। মিছিল শেষে আমরা একটা পথসভা সংগঠিত করবো। সাংবাদিক বন্ধু সবাইকে নমস্কার। ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এসবি রোডের আহ্বানে আজকের এই মধ্যাহ্নে আপনারা সকলে এসে উপস্থিত হয়েছেন, এই জন্য আপনাদের সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন। আপনাদের সঙ্গে কিছুদিন আগেই আমরা মিলিত হয়েছিলাম আরেকটি সাংবাদিক সম্মেলনে। সেই সম্মেলনে গত 26শে জুন সন্ধ্যায় আমাদের সর্বভারতীয় সভাপতি সুভাষ লাম্বার উপস্থিতিতে আমরা জানিয়েছিলাম যে আমাদের কর্মসূচি সম্পর্কে। ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এমন একটি সংগঠন 1968 সালে যার জন্ম এবং লড়াই সংগ্রামের মধ্য দিয়েই এ রাজ্যের শিক্ষক কর্মচারী তথা জনগণের দাবি দাওয়া নিয়ে লড়াই সংগ্রামের মধ্য দিয়েই তার চলা অবিরত চলছে। আমরা যে সরকারি থাকুক না কেন, সরকারি শিক্ষক কর্মচারী হিসাবে এটা প্রশাসনের অবিচ্ছেদ্য অঙ্গ এবং আমাদের সরকারি কর্মসূচি বাস্তবায়নে আমাদের একটা বিশাল ভূমিকা সেখানে রয়েছে। স্কুল চালানোর ক্ষেত্রে বা স্বাস্থ্য দপ্তর চালানোর ক্ষেত্রে, সরকারের প্রতিটি দপ্তর চালানোর ক্ষেত্রে আমাদের শিক্ষক কর্মচারীদের একটা ভূমিকা রয়েছে। সরকার যারই হোক না কেন, যে রাজনৈতিক দলের সরকারই হোক না কেন, শিক্ষক কর্মচারীরা এই দায়িত্ব, এই কর্মসংস্কৃতি পালন করে আসছেন এবং যখন যে সরকার থাকে সেই সরকারের কাছেই আমাদের বক্তব্য আমরা পেশ করি। এটা আমাদের অভিজ্ঞতা। 1968 সাল থেকে এই কাজ আমরা করে আসছি। কখনো কংগ্রেস সরকার, কখনো বামফ্রন্ট সরকার, কখনো কংগ্রেস টিওজের জোট সরকার, এরপর বিজেপি জোট সরকার আমরা গত 2018 সাল থেকে আমরা দেখছি। আমরা এই যাবৎ যা অধিকার অর্জন করেছিলাম আমরা দেখেছি 2018 সালের পর থেকে আমাদের অনেক অধিকারী শিক্ষক কর্মচারীদের দাবি দেওয়া নতুন করে পূরণ হওয়া দূরের কথা, সেগুলো অনেকগুলি আমাদের অধিকারী সেখানে কেড়ে নেওয়া হয়েছে। এবং আমরা 2018 পরের থেকে ওই রাজ্যের মধ্যে যারাই শিক্ষক কর্মচারীদের নিয়ে কথা বলছেন, এর মধ্যে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এসবি রোড এবং তার সমস্ত অন্তর্ভুক্ত সংগঠনগুলো, তারাই এই দায়িত্ব পালন করছেন। আমরা প্রতিনিয়ত লড়াই সংগ্রামের মধ্যেই রয়েছি। আমরা 4 দফা দাবিতে গত 23শে মার্চ, এবছরের কথা বলছি, বিগত বছরের কথাগুলো ছেড়ে দিলাম, 23শে মার্চ আমরা ঐতিহাসিক বিধানসভা অভিযান সংগঠিত করেছিলাম। অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করবার দাবিতে, শূন্য পদ পূরণের দাবিতে, বকেয়া দিয়ে দেওয়ার দাবিতে এবং যে নতুন করে যে শ্রম কোড এপ্রিল মাস থেকে চালু করবার যে নির্দেশিকা দিয়েছেন কেন্দ্রীয় সরকার রাজ্যে রাজ্যে, তাই 4 দফা দাবির বিরোধিতা করে আমরা এই বিধানসভা অভিযান আমরা সংগঠিত করেছিলাম মার্চ মাসে। এরপর আমরা জুন মাসে আপনারা দেখেছেন এই দাবিগুলি নিয়ে ধারাবাহিকভাবে সারা রাজ্যে সভা মিছিল ইত্যাদি করার পর আমরা আগরতলা শহরে গত 27শে জুন একটা দারুণ সভা আমরা সংগঠিত করতে পেরেছি। আপনারাও সেখানে হয়তো অনেকেই উপস্থিত ছিলেন এবং এই পত্রিকার মধ্যে কভারেজ দিয়েছেন। আমরা এর মধ্যে দেখেছি যে শিক্ষকদের উপরও বিভিন্নভাবে, শিক্ষাক্ষেত্র বিভিন্নভাবে সেখানে আক্রমণ নামিয়ে আনা হচ্ছে। শিক্ষাকে যে জাতীয় শিক্ষানীতি তার প্রয়োগের মধ্য দিয়ে এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে সম্প্রসারণের পরিবর্তে সেখানে স্কুলগুলিকে বন্ধ করে এবং শিক্ষক স্বল্পতার কারণে প্রচণ্ড অসুবিধার মধ্যে দিয়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থা সেখানে যাচ্ছে। এই জায়গায় নতুন করে যারা সিনিয়র শিক্ষক তাদের যে টেটটাকে বাধ্যতামূলক করা হয়েছে, যে আইন করা হয়েছে, তার বিরোধিতা করেও গত 5ই জুলাই এ রাজ্যের বুকে একটি মিছিল সংগঠিত হয়েছে। আমরা আগামী 19শে জুলাই, আজকের সাংবাদিক সম্মেলনের মূল আলোচ্য বিষয় হচ্ছে আগামী 19শে জুলাই আমরা একটা মহা মিছিল সংগঠিত করতে যাচ্ছি। শান্তিপূর্ণ গণতান্ত্রিক
পদ্ধতিতে যেভাবে আমরা আমাদের দাবি দাওয়া পেশ করে থাকি, সমস্ত শিক্ষক কর্মচারীদের প্রতিনিধি হয়ে রাজপথে আমরা একটি মিছিল সংগঠিত করব। মিছিল শেষে আমরা একটা পথসভা সংগঠিত করব। এই বার্তা আপনাদের পত্রপত্রিকার মাধ্যমে আমরা আমাদের সাংগঠনিক স্তরে আমরা প্রচার করছি। এই বার্তা আপনাদের মাধ্যমে সমস্ত জায়গায় যাতে পৌঁছে যায় এবং এই মিছিলটাকে যাতে আমরা সফল করতে পারি। যেহেতু রাজ্যে গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন আছে, গণতান্ত্রিক সরকার, সেহেতু সমস্ত মানুষের কথা বলারও সেখানে অধিকার রয়েছে, মিছিল করবার, মিটিং করবার অধিকার রয়েছে। সেই জন্যই আমরা 19 জুলাই আমরা এই মিছিল সংগঠিত করছি। 10 দফা দাবি রয়েছে। এই 10 দফা দাবির মধ্যে অন্যতম হচ্ছে যে আমাদের যে লক্ষ লক্ষ শূন্য পদ সেখানে রয়েছে, এই পদগুলো পূরণ না করে আমরা দেখছি যে রেগুলার নিয়মিত ভিত্তিতে পূরণ না করে সেখানে অনিয়মিতভাবে কন্ট্রাকচুয়ালের ভিত্তিতে, আউটসোর্সিংয়ের ভিত্তিতে সেখানে পূরণ করা হচ্ছে। যাতে এইভাবে এই দাবিগুলো যাতে আমাদের শূন্য পদে বেকারদের স্বার্থে, ইতিমধ্যে আপনারা দেখেছেন যে 56,000 শূন্য পদ আমাদের রাজ্যে, যাতে বেকারদের সাথে এই শূন্য পদে নিয়োগ করা হয়, এটা আমাদের প্রথমত একটা দাবি। তারপরে হচ্ছে যে আমাদের 4টি যে শ্রম কোড, যে এটা বাতিল করা, রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে বেসরকারীকরণ বাতিল করা, 8ম বেতন কেন্দ্রীয় বেতন কমিশন গঠন করা। আমরা শুনেছিলাম যে বিভিন্ন প্রতিশ্রুতি 7ম বেতন কমিশনের, সেই প্রতিশ্রুতির ক্ষেত্রেও আমরা লক্ষ্য করেছি যে 7ম কেন্দ্রীয় বেতন কমিশনের যেগুলো কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পেয়ে থাকেন তার অনেকগুলি ভাতাই আমাদের রাজ্য সরকারি কর্মচারীরা পান না। এবং সমস্ত ডিএ, যেটা বকেয়া ডিএ আমাদের রয়েছে, আগে বছরে 2বার করে ডিএ দেওয়া হতো, জানুয়ারি এবং জুলাই মাসে, সে ব্যাপারটাই এখন উঠে গেছে। সেই ডিএ এরিয়ার সহ প্রদান করা এবং সমস্ত শিক্ষক কর্মচারী, পেনশনার্স যারা আছেন তারা যাতে হাসপাতালে সরকারির মাধ্যমে যে হেলথ ইন্স্যুরেন্স এটা যাতে পান। আমাদের ভারতবর্ষে অনেক রাজ্যে এই সিস্টেম চালু আছে, এই সিস্টেম যাতে চালু করা হয়। জাতীয় শিক্ষানীতি 2020 বাতিল করা। আপনারা জানেন বিদ্যুৎ বিল যেটা রয়েছে 2025-এর, যেটা সংশোধনী, যার মাধ্যমে আজকে আমরা দেখতে পাচ্ছি যে সারা দেশে এবং আমাদের রাজ্যেও এই স্মার্ট মিটার বসানোর নামে যারা বিদ্যুৎ গ্রাহক আছেন তারা যে অসুবিধার মধ্যে পড়ছেন, ভুয়ো বিদ্যুৎ বিল, এবং এগুলো প্রত্যাহার করবার জন্য এবং সুলভ মূল্যে যাতে বিদ্যুৎ সরবরাহ করা যায়, এর জন্য এখানে আমাদের দাবি রয়েছে। সংবিধানের 310-11 যে ধারা কর্মচারী স্বার্থ বিরোধী, সেই ধারা বাতিল করবার জন্য এই দাবিগুলো মূলত আমাদের রয়েছে। এবং যে মূল দাবি যে আমরা এনপিএস এবং ইউপিএস এর বিরোধিতা করছি, আমরা ওপিএস যেটা পুরনো পেনশন পদ্ধতি, সেটা নন কন্ট্রিবিউটরি, সেই পেনশন প্রথা আমরা চাইছি। রাজ্যের ক্ষেত্রেও আমাদের কিছু দাবি রয়েছে। এই দাবিগুলো পুরনো, আপনাদের কাছে আগেও সাংবাদিক সম্মেলনে বলেছি, এবং এই দাবিতেই গত 8 বছর ধরে আমরা লড়াই করে আসছি। একটি দাবিও সেখানে পূরণ হয়নি। নতুন করে আমাদের সামনে আরও সমস্যা তৈরি হচ্ছে। যেমন নতুন করে ছুটি সংক্রান্ত নিয়ে যে অর্ডার বেরিয়েছে সেটা নিয়ে সমস্যা হচ্ছে। আজকে প্রায় প্রতিটা অফিসে বায়োমেট্রিক হয়ে গেছে। এই ছুটির অর্ডারও আপনি দেখতে পাবেন, আপনি গোর্খাবস্তি অফিসে যান, ডিডব্লিউএস অফিসে, সেখানে পুরনো ছুটির অর্ডার, সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে যান, সেখানে দেখবেন পুরনো ছুটির অর্ডার। এক এক দপ্তরে এক এক রকম, যেটা কর্মচারীদের মধ্যে যে একটা বিভাজন তৈরি করা, সেটা এই ছুটির অর্ডারের মধ্য দিয়ে করা হয়েছে। সময় বাড়িয়ে দেওয়া হয়েছে, কাজের ঘন্টা বাড়িয়ে দেওয়া হয়েছে। এই কথাগুলো আপনাদের সামনে আগেও বলেছি, এবং এর মধ্য দিয়ে আমাদের মধ্যে নতুন নতুন করে সমস্যা হচ্ছে। এই সরকার আসার পরে যে বদলি যেটা করা হচ্ছে প্রতিহিংসামূলক, আমরা কখনো দেখিনি এরকমভাবে এক একজন কর্মচারীকে এতবার করে বদলি করতে, এবং যাকে বদলি করছে একদম রিটায়ারমেন্টের মানে শেষ সময়ে এসে একদম দূরবর্তী এলাকায় সেখানে বদলি করতে হচ্ছে। বা যখন তার বাচ্চা পড়াশোনার মধ্যে রয়েছে, ছোট ছোট বাচ্চা, যখন গার্জিয়ানের অভিভাবকের প্রয়োজন, তখন তাকে এই মাথা থেকে এই মাথায় সেখানে বদলি করা হচ্ছে। পরিবারটাকে, তার শিক্ষা, স্বাস্থ্য, পরিবারের যাতে নষ্ট হয়ে যায় সেটা দেওয়া হচ্ছে। তো কর্মচারী যারা সরকারের একটা প্রশাসনের অঙ্গ, সেই কর্মচারীদের সুবিধা, শিক্ষকদের সুবিধা যদি প্রশাসন না দেখে, এই প্রতিহিংসামূলক কি কারণে এই বদলি যদি হয়, তাহলে এই প্রতিহিংসামূলক বদলি সেখানে প্রত্যাহার করতে হবে। এই দাবিগুলো আমাদের রয়েছে। আমাদের দাবির মধ্যে রয়েছে যে ডাইন হার্নেসের যে সুবিধা ছিল আগে, সেটা 50 বছর বয়স হয়ে গেলে পর আর ডাইন হার্নেসে চাকরির সুবিধা নেই। এইগুলি পূর্বের যে অবস্থা সেগুলো ফিরিয়ে আনতে হবে। ফিক্সড পে, টিআরবিটি, জিআরবিটি নিয়োগের ক্ষেত্রে চাকরির যে প্রথম দিন থেকেই যে বেতন ক্রমের ব্যবস্থা করা, সেইটা
এই বেতন ক্রমের ব্যবস্থা করতে হবে। অ্যাডহক প্রমোশনের জটিলতা এখনো কাটেনি। এক নাগারে অনেককে দেওয়া হয়েছে এবং রিটায়ারমেন্টে যাওয়ার পর অনেকেই এই অসুবিধার মধ্যে পড়ছেন, পুরোনো স্কেলে ফেরত যেতে হচ্ছে। এমএসিপির অসুবিধা, যে এরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম, এই অসুবিধাগুলি সেখানে রয়েছে। এবং 10,323 যে চাকরিচ্যুত শিক্ষক, তাদেরকে বিভিন্নভাবে সেখানে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তাদেরকে বিকল্প ব্যবস্থা করা হবে, দরকার হলে সংবিধান পরিবর্তন করে ব্যবস্থা করা হবে ইত্যাদি বলা হয়েছিল। সেক্ষেত্রেও আপনারা দেখেছেন যে একেবারে এক বিপরীত মেরুতে গিয়ে সেখানে কোনো কিছুই করা হয়নি, তাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। এবং এই তাদের একটা বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা এখনও যারা বেঁচে পড়তে আছে, প্রায় 250 শিক্ষক ইতিমধ্যে মারা গিয়েছেন। তাদের পরিবারের খুব অসহায় অবস্থা, একটা চাকরির ব্যবস্থা সেখানে করা। আমাদের অনেকগুলি সমিতি অফিস সেখানে দখল করে রাখা হয়েছে। ধর্মনগর থেকে শুরু করে সারা রাজ্যে বিভিন্ন জায়গায় কোথাও কোথাও আইনি লড়াই হচ্ছে, কোথাও আইনি লড়াইয়ে আমরা জিততে পারছি, কোথাও লড়াই চলছে, আর অনেকগুলি জায়গাতেই জবরদখল করে রাখা হয়েছে। সেই সমস্ত অফিসগুলো সেখানে ফিরিয়ে দিতে হবে। বিদ্যাজ্যোতির নামে যে বৈষম্যমূলক শিক্ষা, মৌলবাদী যে শিক্ষা, মাইথোলজি যে কল্পবিজ্ঞান, সেটা চাপিয়ে দেওয়া হচ্ছে, যুক্তি বিজ্ঞান নির্ভর শিক্ষা সেখানে অস্বীকার করা হচ্ছে। এই ইত্যাদি বিষয়গুলি নিয়ে আমাদের 19শে জুলাই আমরা সেখানে রাস্তায় নামবো। মূল দাবি হচ্ছে যে এ রাজ্যের মধ্যে এবং এই দেশের মধ্যে অসংখ্য বেকার যারা রয়েছেন, যাদের ভবিষ্যৎ অন্ধকারে, উচ্চশিক্ষিত বেকার যারা রয়েছেন, এই লক্ষ লক্ষ শূন্য পদগুলি, প্রশাসনের শূন্যতা তৈরি হচ্ছে। এই শূন্যতা দূর করতে গেলে পর সেখানে প্রশাসনের ইতিমধ্যেই ভাবতে হবে। আজকে কন্ট্রাকচুয়াল বেসিসে কাউকে আমি হায়ার করে নিলাম, তার কোনো ভবিষ্যতের কোনো নিরাপত্তা নেই, কোনো কিছু নেই। এই জায়গায় একটা নতুন করে নিয়োগ নীতি করে সেখানে আবার এই বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এই দাবি নিয়ে আমাদের আগামী 19শে জুলাই যে মিছিল, যে কর্মসূচি রয়েছে, তাকে সফল করবার জন্য সারা রাজ্য জুড়েই প্রস্তুতি চলছে। আমরা আশা করছি যে খুব ভালো একটা মিছিল আমরা সেদিন করতে পারবো। রাজপথে শিক্ষক কর্মচারীদের আওয়াজ, এই আওয়াজ যাতে প্রশাসনের সর্বোচ্চ জায়গায় পৌঁছে যায়, তার মধ্যে আপনাদের মধ্য দিয়ে সেই সহযোগিতা 19 তারিখও আপনারা করবেন। আজকেও আপনারা যে এসেছেন, আপনাদের প্রচার মাধ্যম, বৈদ্যুতিক মাধ্যমের এবং যে সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আপনারা সেই প্রচারকে নিয়ে যাবার চেষ্টা করবেন। প্যারাডাইজ চৌমুহনীতে 11টার সময় শুরু হবে। না, মিছিল। অনেক অনেক শুভেচ্ছা জানাই, কারণ তারা এই বৃষ্টি স্নাত যে দুপুরে আমাদের ডাকে সাড়া দিয়ে সংবাদ সংগ্রহ করে সারা ত্রিপুরা রাজ্যে তথা ভারতবর্ষে আমাদের ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এসবি রোডের যে দাবি, সেই দাবিগুলিকে আপনারা ছড়িয়ে দেবেন। আমাদের আন্দোলনের পাশে দাঁড়িয়ে আপনারা সহযোগিতা করবেন, এই কারণে আপনাদের আবারও ধন্যবাদ জানাই। আমি যে কথাটা বলতে চাই যে আমাদের সাধারণ সম্পাদক বিস্তারিতভাবে আলোচনা করেছেন। আজকে আপনারা লক্ষ্য করবেন সারা ভারতবর্ষের মধ্যে বেকারের যে যন্ত্রণা, এই বেকারের যন্ত্রণাটা আজকে স্বাধীনতার 45 বছরের মধ্যে সবচেয়ে বড় যন্ত্রণা। ভারতবর্ষে 1 কোটি পোস্ট খালি, রেল, তেল, ভেল, সেল, পরজীবী, তারা ককরোচের মতো। আজকে আমরা লক্ষ্য করলাম সারা ভারতবর্ষের বেকার আজকে এক জায়গায় জমায়েত হওয়ার চেষ্টা করছেন। যন্তর মন্তরে আজকে প্রায় 18 দিন হলো তারা ধর্ণা দিচ্ছেন। এবং আমাদের এক পরিবেশ বিজ্ঞানী সুনম যে ওয়াইচুং, উনি আমারও অনশন করছেন। উনি মৃত্যুবত যাত্রী এমন অবস্থায় উনি আছেন। বেকাররা আজ দাবি জানাচ্ছেন এই ভারতবর্ষের মাটির গভীরে, মাটির উপরে সম্পদের অভাব নেই, কাজ হচ্ছে না সেখানে। ভারতবর্ষে যে সম্পদগুলো আছে, এই সম্পদগুলোকে বিক্রি করে দেওয়া হচ্ছে। যেই সম্পদগুলো বেকারদের কাজে লাগে এই দেশটাকে সুন্দর করে গড়া যেত, এই সরকার সেই কাজটা করছেন না। আদানি, আম্বানি, গোয়েঙ্কা, মিত্তাল, এই সমস্ত বড় বড় যে কোম্পানি আছে, সেই কোম্পানির কাছে আমার দেশের সম্পদ বিক্রি করে দেওয়া হচ্ছে। আপনারা জানেন সমুদ্রের বন্দর 13টা বিক্রি করে দেওয়া হচ্ছে, বিমানবন্দর 8টা বিক্রি করে দেওয়া হচ্ছে। আমাদের যে খনি, চুরনাগপুর মালভূমি,
আপনারা সবাই পড়াশোনা করার সময় পড়েছেন সুরনাগপুর মালভূমিকে কেন ভারতের খনিজ ভান্ডার বলা হয়। সেই খনিজ ভান্ডারকে আদানির হাতে বিক্রি করে দেওয়া হচ্ছে। আমার এই ভারতবর্ষের পরিবেশ যে রক্ষা করে আরাবল্লী পর্বত, এই আরাবল্লী পর্বত 100 মিটারের নিচে হলে সেটা পাহাড় বলে না। এমন একটা অর্ডারের ভিত্তিতে আরাবল্লী পর্বতকে রিয়েল এস্টেট ব্যবসায় লাগিয়ে দেওয়া হবে। আর ভারতবর্ষের মৌসুমী বায়ুর প্রভাবে ভারতবর্ষে যে বৃষ্টিপাত ঘটে আরাবল্লী পর্বতের বিশাল ভূমিকা আছে। আপনারা মধ্যপ্রদেশের হাসদো বনাঞ্চল সেখানে দেখেছেন প্রায় যে 5 লক্ষ গাছ কাটা হবে, 18,000 উপজাতি সেখানে তারা আজ উচ্ছেদ, শুধু আদানিকে এই খনিজ সম্পদ উত্তোলনের জন্য এবং তার জন্য রাস্তা বানানোর জন্য এই কাজটা করা হচ্ছে। নিকোবর দ্বীপপুঞ্জ, আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যে নিকোবরের ভাগ, সেখানে 1050 একর জমি 1 টাকার বিনিময়ে আদানিকে দেওয়া হচ্ছে, কারণ সেখানেও রিয়েল এস্টেট করা হবে, অর্থাৎ পর্যটন কেন্দ্র হবে। বিদেশিরা আসবেন সেখানে। এটা আমাদের পরিবেশের কথা একবারও সেখানে ভাবেন না, উপজাতির কথা একবারও সেখানে ভাবেন না। এই অবস্থায় আমার দেশের সমস্ত সম্পদ বেসরকারীকরণ করা হবে। আপনারা দেখেছেন 10 লক্ষ কোটি টাকা রেলের সম্পদ এখন বেচা হবে, তেল বেচা হবে, আমাদের খনিজ সম্পদ যা বকে আছে তা বেচা হবে। 10 লক্ষ কোটি টাকা তারা তুলবেন। আমাদের মনিটাইজেশন পাইপলাইন নামে তারা একটা ঘোষণা দিয়েছেন। এই মনিটাইজেশন পাইপলাইনের নামে 10 লক্ষ কোটি টাকা তারা তুলে সেই টাকা তারা দেশের উন্নয়নে তারা খরচ করবেন। দেশের উন্নয়নে খরচ করার জন্য, দেশের সম্পদ বিক্রি করে উন্নয়নের খরচ করার জন্য ভারতবর্ষে এটা অভাবনীয়, এটা ভাবাই জানা। শুনেছি, আমরা দেখেছি যে রিজার্ভ ব্যাংকের টাকা পর্যন্ত ভারতবর্ষের যে বাজেটের খাতে ব্যবহার করা হয়, রিজার্ভ ব্যাংকের টাকা কখনো বাজেটে ব্যবহার করা হয় না। আমাদের সারা ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা এমন একটা জায়গায় নিয়ে গেছে যে আমরা সেখানে কর্মমুখী কোনো উন্নয়ন করতে পারছি না। আমাদের বোকা বানানো হচ্ছে সেখানে। আপনারা গরিব সেখানে আরো গরিব হচ্ছে, কিছু বড় লোক সেখানে বড় লোক হচ্ছে। যখন এই গরিবের আন্দোলন, কৃষক আন্দোলনের হোক, আমার অঙ্গনাদি কর্মীরা আন্দোলন হোক, আমার মিড ডে মিলের আন্দোলন হোক, আমার অনিয়মিত কর্মচারীর আন্দোলনে হোক, আমার শ্রমিকের আন্দোলনে হোক, আদিবাসীদের আন্দোলনে হোক, এই আন্দোলন যখন জোরদার একটা রূপ নেয় তখন এই ভারতবর্ষের সরকার আমরা লক্ষ্য করেছি যে মেরুকরণ করে তারা শ্রমিকের বিরুদ্ধে, তারা যে মালিককে লেলিয়ে দেয় আমার শ্রম কোডের নামে, আবার তারা হিন্দু এবং মুসলিম এই দুইটা সম্প্রদায়ের মধ্যে তারা বিবিধ রাজনীতি করে আন্দোলনটাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করে। তা আজকে আমরা এই ভারতবর্ষের মধ্যে একটা জিনিস লক্ষ্য করছি, আজকে সেটা সম্ভব হচ্ছে না। আজকে সারা ভারতবর্ষের শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, যুবক, ছাত্র তার ন্যায্য আদায়ের দাবিতে আজ লড়াইয়ের ময়দান আছে, তারা রাস্তায় আছে। এই লড়াই আগামী দিনে ব্যাপক রূপ ধারণ করবে। এবং এই ত্রিপুরা রাজ্য আমরা দেখেছি, ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা লক্ষ্য করছি যে এই ত্রিপুরা রাজ্যে শিক্ষার যে বেহাল অবস্থা, বেকারের যে বেহাল অবস্থা, 56,000 পোস্ট খালি। এখন বলেছে 56,000 পোস্ট খালি, সেখানে শিক্ষায় পোস্ট খালি 12,000, শিক্ষকের পোস্ট খালি 12,000। আপনারা দেখেছেন গত 8 তারিখে টিআরবিটির মাধ্যমে যে পরীক্ষা, টেট পরীক্ষা হয়েছে, টেট 1 টেট 2, সেখানে 1886টা পোস্টের জন্য টেট পাস করেছে তারা, এবং পোস্ট ফাঁকা আছে সেখানে। তারপর তার চাকরি দেওয়া হচ্ছে না। বারবার তারা কিন্তু আমাদের শিক্ষা দপ্তরে তারা ডিপুটেশন দিচ্ছেন এবং তাদের যে আন্দোলনে কিন্তু সাড়া দিচ্ছেন না সরকার। একটা মানব দরিদ্র সরকারের কাছে এটা আমরা আশা করতে পারি না। আমরা সেখানে দাবি জানাবো যে সারা ভারতবর্ষের ব্যবসায়ীকরণের বিরুদ্ধে যেন দাবি জানাচ্ছি, এবং ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা এই শিক্ষায় যে বেহাল অবস্থা এটাকে ফিরিয়ে আনার জন্য অবশ্যই যাতে টেট 1 টেট 2 যে আমাদের পাশ করা যে বেকার আছে তাদেরকে চাকরি দেওয়ার জন্য আমরা বিনীতভাবে সরকারের কাছে আপনাদের মাধ্যমে আহ্বান জানাবো। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাইবে, লং তরাইবে।